আজকের বিষয় চলকুণ্ডলী গ্যালভানোমিটার। তো প্রথমত শুধু গ্যালভানোমিটারের কথা যদি বলি, গ্যালভানোমিটারের কাজ হচ্ছে যে তড়িৎ বর্তনীতে যখন খুবই অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ হবে সেটাকে ডিটেক্ট করা এবং মেজার করা। খুবই অল্প পরিমাণ বলতে মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এমনকি 10⁻⁹ অ্যাম্পিয়ার কারেন্টকেও গ্যালভানোমিটার ডিটেক্ট ও মেজার করতে পারে। এই গ্যালভানোমিটার অনেক ধরনের হয়, চলচুম্বক গ্যালভানোমিটার, চলকুণ্ডলী গ্যালভানোমিটার। তো আমরা আজকে চলকুণ্ডলী গ্যালভানোমিটারের কার্যনীতি, গঠন, কারেন্ট সেন্সিটিভিটি, ভোল্টেজ সেন্সিটিভিটি এবং ফিগার অফ মেরিট নিয়ে আলোচনা করব। তো প্রথমে কার্যনীতির কথায় যদি আসি, তাহলে চলকুণ্ডলী গ্যালভানোমিটার এর কার্যনীতি তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া তার উপর নির্ভর করে। তোমরা জানো যে চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তারকে যদি রাখা হয় তাহলে তার উপর একটি বল ক্রিয়া করবে। এখানে তড়িৎ প্রবাহের অভিমুখ নিচের দিকে আছে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এই তীর বরাবর কাজ করছে। তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে যদি আমরা দেখি, আমাদের তর্জনী এই তীর বরাবর থাকবে, মধ্যমা এই তীর বরাবর থাকবে, তাহলে আমাদের বুড়ো আঙুল যেই দিকে থাকবে সেই দিকে এফ বল ক্রিয়া করবে। অর্থাৎ এই চিহ্ন মানে হচ্ছে যে স্ক্রিন থেকে আমাদের দিকে লম্ব হবে এফ এর অভিমুখ। এই ক্ষেত্রে আই এর অভিমুখ পরিবর্তিত হয়েছে, বি এর অভিমুখ একই আছে। তাহলে তর্জনী এই বরাবর, মধ্যমা উপর দিক বরাবর, তাহলে কিন্তু বুড়ো আঙুলটা স্ক্রিন থেকে ভেতরের দিকে লম্ব হবে থাকবে। তাহলে এই দুই জায়গাতে এফ এর মান সমান কিন্তু বিপরীতমুখী। তাহলে একটা দ্বন্দ্ব ক্রিয়া করবে, সেই দ্বন্দ্বকে আমরা যদি টাও দিয়ে লিখি তার মান হবে NIAB sin থিটা। এখানে আর একটা কথা বলা দরকার যে এখানে এই যে আয়তকার কুণ্ডলী দেখতে পাচ্ছ, তার ক্ষেত্রফলের সঙ্গে যে আমরা একটা ভেক্টর যদি নিই সেটাকে বলা হয় এরিয়া ভেক্টর। এর মান এর ক্ষেত্রফলের সঙ্গে সমান, এর অভিমুখ এই যে আয়তকার কুণ্ডলী তার ক্ষেত্রফলের সঙ্গে সবসময় লম্বভাবে প্রযুক্ত হবে। তাহলে এখানে n সমান হচ্ছে তারের কুণ্ডলীর সংখ্যা, I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, A হচ্ছে প্রতিটা কুণ্ডলী অর্থাৎ যতটা কুণ্ডলী থাকবে তার প্রত্যেকটার ক্ষেত্রফল, এবং সবগুলোরই সমান ক্ষেত্রফলই থাকে। B চৌম্বক ক্ষেত্র, আর থিটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর ও বি এর মধ্যবর্তী কোণ। এখানে দেখে মনে হতে পারে যে এটা 90 ডিগ্রি, কিন্তু যখন এই কুণ্ডলীটি পাক খাবে তখন বিভিন্ন পজিশনে এর থিটার মান বাড়বে বা কমবে, কারণ এই যে এ ভেক্টর সেটা এই ক্ষেত্রফলের সঙ্গে সবসময় লম্বভাবে প্রযুক্ত আছে, কিন্তু বি এর অভিমুখ পরিবর্তন হচ্ছে না, তাহলে এই থিটার মান পরিবর্তিত হবে। তাহলে এই চলকুণ্ডলী গ্যালভানোমিটারে আমরা ইনপুট হিসাবে কারেন্ট দিয়ে আউটপুট হিসাবে ডিফ্লেকশন পাচ্ছি। অর্থাৎ যদি ধরো এখানে একটা কাঁটা লাগানো থাকে, যখন পাক খাবে সেই কাঁটাটাও পাক খেতে থাকবে বা তার ডিফ্লেকশন হবে, অর্থাৎ কারেন্ট থাকলেই তার ডিফ্লেকশন দেখা দেবে। এখন চলকুণ্ডলী গ্যালভানোমিটার তৈরি করতে গিয়ে স্থায়ী চুম্বকে এই দুটো মেরু না হয়, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু, তাকে অর্থাৎ এটা একটা অশ্বক্রাকৃতি চুম্বকের সঙ্গে যুক্ত থাকে। তাহলে একদিক উত্তর মেরু হবে, একদিক দক্ষিণ মেরু হবে। এর ভেতরের অংশটাকে চোঙাকৃতি করা হয় এবং এর ভেতরে একটা নরম লোহার দণ্ড, সেটাও চোঙাকৃতি নেওয়া হয়। এই আকৃতি নেওয়ার কারণ আছে, সেটা আমরা পরে জানব। নরম লোহার দণ্ড তার মানে বুঝতে পারছে যে এটা হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, চৌম্বক পদার্থ। এর উপর একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম বসানো থাকে এবং এর উপর তারের কুণ্ডলীকে এইভাবে পাকানো হয়। এই যে উপরে দেখতে পাচ্ছ এখানে দুটো এমনভাবে ব্যবস্থা করা থাকে যাতে এই তারটাও
পাক খেতে পারে, অর্থাৎ যখন অ্যালুমিনিয়াম ফ্রেমটার সঙ্গে তারের কুণ্ডলীটা পাক খাবে তখন এই তারটা আর স্প্রিংটাও তার সঙ্গে সঙ্গে পাক খাবে। এই তার ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি, স্প্রিংটাও ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি। এখানে একটা দর্পণ রাখা হয় এবং একটা স্কেল ও সূচক যুক্ত করা থাকে। চৌম্বক বলরেখাগুলি অক্ষের মধ্যে দিয়ে যাবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। এখন যখনই তড়িৎ প্রবাহ হবে তাহলে আমরা তখনই কি হবে, যে অ্যালুমিনিয়াম ফ্রেমটা পাক খেতে শুরু করবে, কারণ যে চৌম্বক ক্ষেত্রের যে প্রভাব তার জন্য অ্যালুমিনিয়াম ফ্রেমটার সঙ্গে যে তারের কুণ্ডলী আছে সেটা পাক খাবে, তার ফলে তার সঙ্গে লাগানো যে প্রলম্বন তার এবং যে স্প্রিং আছে সেটাও পাক খেতে শুরু করবে। এবং তোমরা জানো যদি আমরা দু হাত দিয়ে একটা দড়িতে পাক দিই তাহলে কি হয়, সেই দড়িতে পাক খেতে খেতে আমরা যখন ছেড়ে দিই তখন দড়িটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। সেম এখানেও তাই ঘটবে, যে যখনই আমরা এই তারের কুণ্ডলীটা পাক খাবে তার সঙ্গে লাগানো এই যে তার আছে সেটাও কি হবে, পাক খেতে থাকবে, এবং আমরা যদি ছেড়ে দিই দেখবো যে সে আবার পূর্বের অবস্থায় ফিরে এসছে। তাহলে যখনই পাক খেতে শুরু করবে তার বিরুদ্ধে একটা টর্ক জমা হবে, সেটাকে আমরা বলছি রেস্টোরিং টর্ক বা প্রত্যানায়ক টর্ক। তো এক সময় আমরা পাক দিতে দিতে যদি দেখি আর দিতে পারবো না, তার মানে কি হবে, যে আমরা যতটা পরিমাণ টর্ক দিয়েছি তারের মধ্যেও তার বিরুদ্ধে ততটা পরিমাণই টর্ক জমা হয়ে গেছে, অর্থাৎ আমাদের প্রযুক্ত টর্ক আর রেস্টোরিং টর্ক সমান হয়ে গেছে। এখন আমরা তো প্রযুক্ত টর্কের মান তো জানি, তাহলে রেস্টোরিং টর্কের মানটাও আমরা নির্ণয় করতে পারবো। এই যে আমরা তার দিয়েছি বা স্প্রিং লাগিয়েছি সেটার যে রেস্টোরিং টর্ক কতটা জমা হবে সেটা কিভাবে নির্ণয় করব, তো বিভিন্ন উপাদানের তৈরি তারের মধ্যে বিভিন্ন পরিমাণ রেস্টোরিং টর্ক জমা হবে। সব ক্ষেত্রে তো একই হবে না, যদি এখানে আমরা ফসফর ব্রোঞ্জের তৈরি তার নিয়েছি, অন্য যদি কোনো ধাতুর তার হয় তাহলে তার ক্ষেত্রে প্রত্যানায়ক টর্ক আলাদা হবে। তাহলে 1 ডিগ্রি ঘূর্ণনের জন্য যে পরিমাণ প্রত্যানায়ক টর্ক জমা হয় সেটাকে বলা হয় ব্যাবর্ত ধ্রুবক বা টরশনাল কনস্ট্যান্ট, সেটাকে আমরা সি দিয়ে লিখি। তাহলে 1 ডিগ্রি ঘূর্ণনের জন্য সি পরিমাণ রেস্টোরিং টর্ক বা প্রত্যানায়ক টর্ক জমা হচ্ছে। যদি এখানে 2 ডিগ্রি ঘূর্ণন হয় অর্থাৎ টুইস্টিং 2 ডিগ্রি হয় তাহলে যে পরিমাণ হবে তার মান হবে 2c, 3 ডিগ্রি হলে হবে 3c, আর আমরা এখানে ধরলাম যে 5 ডিগ্রি ডিফ্লেকশন হয়েছে তাহলে তার পরিমাণ হবে 5c। সেটাকে আমরা রেস্টোরিং টর্ক তাহলে কত পেলাম, টাও আর সমান c5। আমরা এখন এটাই ধরবো যে এই টাও আর আর টাও এ কখন সমান হবে, যখন কাঁটাটা সাম্য অবস্থায় আসবে, তাহলে তখন প্রযুক্ত টর্ক আর প্রত্যানায়ক টর্ক কি হবে, সমান হয়ে যাবে। তাহলে NIAB sin থিটা সমান c5, এটা আমাদের প্রযুক্ত টর্ক আর এটা হচ্ছে রেস্টোরিং টর্ক। তাহলে এখান থেকে আমরা কি পাবো, I সমান c/NAB ওরে 5/sin থিটা। এখন c অর্থাৎ হচ্ছে টরশনাল কনস্ট্যান্ট, n হচ্ছে পাকের সংখ্যা, a হচ্ছে ক্ষেত্রফল, b হচ্ছে চৌম্বক ক্ষেত্র, তাহলে এই পুরোটাই কনস্ট্যান্ট। ফাইটা ডিফ্লেকশন কতটা হবে, আর সাইন থিটার মান কি হবে, যদি আমরা এই রকম শেপ না নিয়ে যদি এই রকম শেপ নিতাম, যে ভেতরের দিকটা চোঙাকৃতি না নিয়ে আয়তাকার থাকতে এবং এই যে নরম লোহার দণ্ড নিয়েছি না নিতাম, তাহলে কি হতো, তাহলে যে আয়তাকার কুণ্ডলী ছিল তার প্রথমে এই যে থিটার কোণ একরকম হতো, থিটার কোণ কার সঙ্গে হবে, বি এর সঙ্গে, তাহলে বি যেখানে দেখি এগুলো সমান্তরাল ভাবে যাচ্ছে, তাহলে এই কোণের মান এটা হচ্ছে এ অভিমুখ আর এটা হচ্ছে বি এর অভিমুখ, তাহলে এই থিটার মান এখানে একরকম,
আবার যখন ঘুরে এরকম অবস্থায় এখানে একরকম, আবার যখন ঘুরবে তখন এখানে একরকম, অর্থাৎ থিটার মান ভিন্ন ভিন্ন হবে। তাহলে আমরা আই সমানুপাতে কি পাচ্ছি, ফাই বাই সাইন থিটা। অর্থাৎ এই যে টার্মটা আসছে, আমরা কি চেয়েছিলাম, আই এর সঙ্গে ফাই রিলেশন চেয়েছিলাম, কিন্তু এখানে সাইন থিটার মান একটা থেকে যাচ্ছে এবং সেটা ভ্যারিয়েবল, অর্থাৎ ধ্রুবক নয়। তাহলে এবার যদি আমরা এই যে এখানে চোঙাকৃতি নরম লোহার দণ্ড নিয়েছি, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই যে ম্যাগনেটিক লাইনগুলো বা চৌম্বক বলরেখাগুলো সবসময় এর মধ্যে দিয়ে যাবে। তাহলে এর মধ্যে দিয়ে যদি যায় তাহলে এই কোণটা সবসময় 90 ডিগ্রি থাকছে, এই পজিশনে আসবে তখন এটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, তার সঙ্গে কোণ হচ্ছে 90 ডিগ্রি। আবার এই পজিশনে যদি আসে তাহলে এই কোণটা 90 ডিগ্রি থাকছে। তাহলে সাইন থিটার মান কত হচ্ছে, সাইন 90 ডিগ্রি সমান 1। তাহলে আমরা পাচ্ছি আই সমান সি বাই এন এ বি ফাই। তাহলে অতএব আই কার সঙ্গে সমানুপাতিক, ফাই এর সঙ্গে। এখন এই বলরেখাগুলি এইরকম ভাবে কেন যাচ্ছে, যে এটা হচ্ছে চৌম্বক পদার্থ, সেই জন্য সে কি করছে, বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি করে, যে চৌম্বক বলরেখাগুলোকে নিজের মধ্যে দিয়ে নিয়ে যায়। তার ফলে এই বলরেখাগুলি সবসময় অক্ষের দিকে থাকে এবং অক্ষ থেকেই বেরিয়ে যায়। এই ধরনের ফিল্ডকে বলা হয় রেডিয়াল ফিল্ড। তাহলে আমরা কি পেলাম, আই সমানুপাতিক ফাই। তাহলে ফাইয়ের ডিফ্লেকশন দেখেই আমরা আই এর পরিমাণ নির্ণয় করতে পারব। এখন কুণ্ডলীর বিক্ষেপ কোণের পরিমাপ আরেকভাবেও নির্ণয় করা যায়, যে একটা দর্পণ আছে, দর্পণের সামনে যদি আমরা আলো ফেলি, ধরলাম প্রথমে সামনাসামনি রাখা আছে, তাহলে আলো যে পথ দিয়ে গেছে সেই পথেই ফিরে আসবে। এখন যখনই তারের কুণ্ডলীতে বিক্ষেপ হবে, তাহলে তার সঙ্গে যেহেতু তারটা লাগানো আছে, তারটাও ঘুরছে, তার ফলে দর্পণটাও ফাই পরিমাণ ঘুরবে। আর যদি ফাই পরিমাণ এখানে ঘুরে, তাহলে প্রতিফলিত রশ্মি 2 পরিমাণ ঘুরে। এই দূরত্বটা হচ্ছে ছোট ডি ধরলাম, এই দূরত্বটা হচ্ছে বড় ডি ধরলাম। তাহলে ফাই যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে 2 সমান ডি বাই ডি। তোমরা জানো এটা যদি হিসাব করো তো ট্যান ফাই আসে। ট্যান ফাইয়ের মান যদি ফাইয়ের মান যদি খুবই কম হয় তাহলে ট্যান ফাই সমান আমরা ফাই লিখতে পারি। সেটা এখানে যদি ফাই ক্ষুদ্র হলে এই কোণটা হচ্ছে ট্যান 2 সমান ডি বাই ডি, যেহেতু ক্ষুদ্র তার জন্য আমরা 2 সমান ডি বাই ডি লিখেছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ফাই সমান ডি বাই 2ডি। এবার আই সমান, এখানে ফাইয়ের মানটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি কি, সি বাই এন এ বি ডি বাই 2ডি। সবগুলোই ধ্রুবক, শুধু ডি বাদ দিয়ে। সি এই পুরোটা তো আগে থেকে ধ্রুবক, 2 ধ্রুবক, ডিটাও আমরা দূরত্বটা আগে থেকেই ফিক্সড করে রাখবো, এটার কোনো পরিবর্তন নাই। তাহলে আই সমান, কেটা হচ্ছে ধ্রুবক হয়ে গেল, তা আই সমান কে ডি। তাহলে আই সমানুপাতিক ডি, অর্থাৎ প্রবাহ মাত্রা আলোক বিন্দুর সরণের সমানুপাতিক। এখন গ্যালভানোমিটারের সুবেদিতা বা সেন্সিটিভিটি অফ গ্যালভানোমিটার বলতে আমরা কি বুঝি, যে স্বল্প পরিমাণ কারেন্ট দিলেই তার ডিফ্লেকশন হবে, বা খুবই অল্প পরিমাণ কারেন্টে খুব বেশি পরিমাণ ডিফ্লেকশন যদি দেখায় তাহলেই সেটা হচ্ছে খুব সুবেদী। তো প্রথমে কারেন্ট সুবেদিতা বা প্রবাহ সুবেদিতা যদি আমরা বের করতে চাই, আমরা প্রথমে যে সমীকরণটা আছে সেখান থেকেই বের করতে পারবো। তো এন আই এ বি সমান সি ফাই। সাইন থিটার মানটা আমরা 1 হয়ে গেছে, তাহলে এখানে সাইন থিটা সমান 1 হয়ে গেছে, তাহলে এন আই এ বি সমান সি ফাই। ফাই বাই আই সমান এন এ বি বাই সি। ফাই বাই আই কেন নিলাম, ফাইটা হচ্ছে ডিফ্লেকশন, আইটা হচ্ছে কারেন্ট। তাহলে কারেন্ট কম আর ফাই বেশি যত হবে, তাহলে এই ভগ্নাংশের মানটা তত বেশি আসবে, তাহলে আমাদের সুবেদিতা তত বেশি হবে। তাহলে এই ভগ্নাংশের মান কখন বেশি আসবে, এন এর মান যদি বেশি হয়, এর মান যদি বেশি হয়, বি এর মান যদি বেশি হয়, তাহলে ভগ্নাংশের মানটা বেশি আসবে। আর সি এর মান যত কম হবে
তাহলে ভগ্নাংশের মানটা তত বেশি আসবে। তাহলে গ্যালভানোমিটারটা কারেন্ট সেন্সিটিভিটি তত বেশি হবে। তো এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এন বেশি, এ বেশি ও বি বেশি করতে হবে যদি প্রবাহ সুবেদিতা বাড়াতে চাই, আর সি কম করতে হবে। সেই জন্যই আমাদের যে প্রলম্বন তারটা নেওয়া হয়েছে ফসফর ব্রোঞ্জের তৈরি নেওয়া হয়েছে, কারণ তার সি কম বলে। আর বাতি পদ্ধতিতেও আমরা নির্ণয় করতে পারি যে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা 1 মাইক্রো অ্যাম্পিয়ার রাখলাম, দর্পণ থেকে স্কেলের দূরত্ব 1 মিলিমিটার রাখলাম, 1 মিটার রাখলাম। তার ফলে যদি স্কেলে আলোক বিন্দুর যত পরিমাণ বিক্ষেপ হবে সেটাই হচ্ছে প্রবাহ সুবেদিতা। তাহলে এখানে যদি আমরা ডি মিলিমিটার ধরি, যে ধরলাম যে বিক্ষেপ ডি মিলিমিটার হয়েছে আলোক বিন্দুর বিক্ষেপ, তাহলে কারেন্ট সেন্সিটিভিটি হবে ডি মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ার। যদি এখন প্রবাহমাত্রা যে কোনো মানের হয় তাহলে সেক্ষেত্রে হবে ডি বাই আই মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ার। ভোল্টেজ সুবেদিতা বা ভোল্টেজ সেন্সিটিভিটি সে একই রকম ভাবে ব্যবহার করা যায়। যে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, আরটা হচ্ছে এখানে রেজিস্ট্যান্স অফ কয়েল অর্থাৎ কয়েলের রোধ। তাহলে এখানে আই এর মানটা বসিয়ে দিলে আমরা ভি সমান সি ফাই আর বাই এন এ বি। তাহলে আমাদের এখানে কি বার করতে হবে, ফাই বাই ভি। তাহলে ফাই বাই ভি সমান এন এ বি বাই সি আর। তাহলে এই এন এ বি বেশি করতে হবে ভোল্টেজ সেন্সিটিভিটি বাড়াতে গেলে, আর সি আর আর কমাতে হবে। একই রকম ভাবে বাতি পদ্ধতিতেও আমরা বের করতে পারি। বিভব প্রভেদ 1 মাইক্রো ভোল্ট রাখলাম, দর্পণ থেকে স্কেলের দূরত্ব 1 মিলিমিটার রাখা আছে, এবং স্কেলে আলোক বিন্দু যত পরিমাণ বিক্ষেপ হবে, ধরলাম ডি মিলিমিটার বিক্ষেপ হলো, তাহলে এস ভি অর্থাৎ বিভব সুবেদিতা সমান ডি মিলিমিটার বাই মাইক্রো ভোল্ট। যদি বিভব প্রভেদ যে কোনো পরিমাণের হয়, ধরলাম ভি, তাহলে ডি বাই ভি মিলিমিটার পার মাইক্রো ভোল্ট। এখন দক্ষতাঙ্ক কি? দক্ষতাঙ্ক হচ্ছে দর্পণ থেকে স্কেলের দূরত্ব 1 মিটার রেখে যে প্রবাহমাত্রার জন্য আলোক বিন্দুর সরণ 1 মিলিমিটার হবে, সেটাই হচ্ছে দক্ষতাঙ্ক। তো আজকে এই পর্যন্তই। একটা অঙ্ক দেওয়া থাকলো বাড়ির জন্য, এটা করবে।